যারা মনে করে নতুন মুভি মানেই দেখতে হবে, ভালো হবে, না জানি কি, তাদের জন্য আজকের মুভি। তো বলছি চকচক করলে শোনা হয় না, অনেক সময় দূর থেকে গু দেখতেও চকচক করে। যাদের নতুন মুভি নিয়ে লাফালাফি তাদের জন্য আজকের মুভি। চকচক করছে, নতুন মুভি একেবারে মেখে খান। শুনুন, ভালো করে কান খুলে শুনে নিন। এই চ্যানেলে শুধু মুভি এক্সপ্লেন হয় না, ভালো সময় কাটানোর প্রমিস করা হয়। তাই আপনার যদি নতুন মুভির চুলকানি বেশি থাকে, যারা দেয় তাদেরটা দেখুন। আমি নতুন পুরাতন বুঝি না, ভালো বুঝি। আমার সূত্রে যে মুভি পড়বে আমি সেটা দেব। যারা আমাকে ভরসা করে, অনেক দিন থেকে জানে, যারা আমায় ফলো করে আসছে, তারা বোঝে, জানে, বাস তারা দেখলেই হবে। আপনার ভালো না লাগলে দেখেন না, সমস্যা নেই, কিন্তু খবরদার নতুন মুভি দেন, এটা দেন না কেন, ওটা দেন না কেন, উল্টাপাল্টা কমেন্ট করে নিজের পরিচয় খারাপ করবেন না। নেন, নতুন মুভি দিলাম, রাবি তেজার। এই 2026-এর বড় হিরো, এতটা নতুন যে হল প্রিন্টের জ্বালায় কিছু বোঝাও যাচ্ছে না। তারপর আপনাদের নতুনের চুলকানি মারতে দিলাম, দেখুন, দেখে কি শিখলেন, কি বুঝলেন, কতটা ফায়দা হলো আপনার কমেন্টে জানাবেন। নয়তো জীবনে কখনো যেন মুভি নিয়ে আপনার মতামত না দেখি। কথা বলছিলাম 2026-এ মুক্তি পাওয়া কমেডি ড্রামা তেলেগু মুভি নাম বার্তা মহা সায়ুলাকে বিজ্ঞপ্তি এর ব্যাপারে। নাম বলতে দাঁত ভেঙে যাচ্ছে। তো মুভির একেবারে শুরু থেকে এন্ট্রি হয় বস রাবি তেজা অর্থাৎ রাম সত্যনারায়ণার। মুখ দেখে মনে হচ্ছে ছেলে খুব রেগে আছে, মুড খারাপ। পাকা রাস্তার উপর গাড়িটা দাঁড় করানো, ঠিক আছে না? কিন্তু যখন গাড়িটা স্টার্ট হয়, গাড়ির চাকা থেকে আমরা ফোকাস করে, তখন দেখায় না জানি কই থেকে এত ধুলাবালি পাথর এলো। যাক, গাড়ি ফুল স্পিডে উঠিয়ে নিয়ে ছেলে টান দেয়। ছেলে যে রেগে আছে এটা বোঝানো হয় আমাদের। ধুমধাম গাড়ি ঘুরিয়ে একেবারে স্পিড ব্রেকারে লাগিয়ে দেয় আর গাড়ি উড়ে যেতে লাগে। ক্যামেরা অ্যাঙ্গেল পাল্টে দেখায় দুইটা লেডিস দাঁড়িয়ে দেখছে। সিন স্লো করে ক্যামেরা রামকে ধরে রাখে আর ভাই বলে, কি ভাবছেন আমার পিছে শত্রু পড়েছে, আমি রেস করছি? না, এই যে দুজন মেয়েকে দেখছেন, এদের কারণে আমি উঠতে চলেছি। এরা আমাকে মরতে বাধ্য করেছে। কেন, কি হয়েছে, চলুন কাহিনী জেনে আসি। আর তো খেয়ে দিয়ে আমাদের কাজ নেই, সে কি করেছে, কেন মরতে চলেছে, তার কাহিনী দেখতে হবে। ওকে, চলুন, কি আর করার, সেটা দেখতে তো এসেছেন। তো কাহিনী হলো, রামবাবু হায়দ্রাবাদের একটা ওয়াইন ব্র্যান্ডে কাজ করে, বা বলতে পারেন তার মালিক, যার নাম আনারকালি। তার লক্ষ্য ইন্ডিয়ার ডাবের পানি যেন বিদেশে চলে, এতটা কোয়ালিটিফুল বানিয়ে বাইরের দেশে সাপ্লাই করা। সেই সুবাদে স্পেনে একটা নামি দামি কোম্পানি যার নাম ইউনাইটেড স্পিরিট, তার সঙ্গে কোলাবরেটের মাধ্যমে আনারকালিকে স্পেনে চালাতে চায়। কিন্তু বারবার স্পিরিট কোম্পানি তাদের আনারকালিকে রিজেক্ট করে দেয়। কারণ কি, সমস্যা কি, রাম বুঝতে পারে না। প্রবলেম সমাধান করতে রাম নিজে স্পেনের উদ্দেশ্যে রওনা দেয়। এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে আসে। সঙ্গে এসেছে রামের পিএ লীলা। এনাকে চেনেন না? ভ্যানিলা কিশোর। কথা হলো, তারা যে এলো এখানে, তাদের লাগেজ কই? সঙ্গে কিন্তু লাগেজ নাই, দেখেন তো। রাম যে কোম্পানির সঙ্গে ডিল করতে বা কথা বলতে এসেছে, তার এমডি হলেন এই লাল টুকটুকি পরি। এডিটর, এসব কি হচ্ছে? আর কি, যখন অ্যাক্টিং কাজ হয় না তখন একটু গ্ল্যামার দেখাতে হয়। তো এন্ট্রি করায় মুভির অন্যতম ফিমেল ক্যারেক্টার রাশিকা রাঙ্গানাথ অর্থাৎ মানাসা শেট্টির। রাম দিদির খোঁজে বিচে এসে তাকে দেখেই ফ্ল্যাট হয়ে যায়। হবে না বা কেন, এমন দেখলে যে কেউ হয়ে যাবে। তো ভাইয়ের ভিতর থেকে তার লুচ্চা মন বের হয়ে নাচানাচি করতে লাগে। কিন্তু ভাই এমন না, সে খুব শান্ত প্রকৃতির মানুষ। লীলার সঙ্গে কথা বলছে, কিভাবে তার কাছে যাবে বা টপিকটা উঠাবে, কথা বলবে। এর মাঝে কিছু ছেলে পেলে এসে মানাসাকে ঘিরে নেয়। এটা কোনো কথা হলো? মেনে নিন। লীলা বলছে রামকে সে গিয়ে তাকে বাঁচাক, ব্যাস কাজ হয়ে যাবে, কথা বলার একটা সুযোগ পাবে। ভাই যাবে, খুব মুড নিচ্ছে, যাবে। এর মধ্যেই তাদের মারা শুরু করে কেউ একজন। কে? এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার, চেনেন না এনাকে? সত্যা। এখানে নাম ভিন্দা। ছেলেবেলেকে মারতে মারতে তার প্যান্ট ফেটে যায়, কিন্তু তাতে কি, মার থামে না। মেরে মুরে হিরোর মতো ভ্যারি ভ্যারি ডায়লগ চাপায়, তারপর ম্যাডামকে নিয়ে চলে যায়। রাম তার ব্যাপারে বিস্তারিত জানতে চায়, কে এই লোক। পরে দেখে লীলা বলছে সে মানাসার পিএ। আধার কার্ড ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে মানাসার সঙ্গে তার কোনো ছবি নেই। এ মানাসার পিএ নয়, যেন তার ভক্ত, তার রক্ত। তার জন্মদিনের দিনে মানাসার থেকে আশীর্বাদ নেই, মাথায় মেরে নারকেল ফাটায়, বুঝায় তাকে কতটা ভালোবাসে বা শ্রদ্ধা করে। শুধু এটাই না, একদিন মানাসা কই যেন যাচ্ছিল, রাস্তায় কলার ছাল দেখে বিন্দা দৌড়ে এসে ছালের উপর হাত রাখে, যাতে মানাসার হিলের গোড়া তার হাতে ঢুকে যায়। সে এতটা ম্যাডামের কেয়ার করে। ভাববে এটাকে কেয়ার বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ বলে। তো যে ম্যাডামের এত কাছের, ম্যাডামের এত কেয়ার করে, তার মানে তার সঙ্গে কথা বললে কাজ হয়ে যাবে, রামের ভাবনা। লীলা বলে সে নাকি তার সঙ্গে কথা বলেওছে, হিসু করতে গিয়ে আনারকালির ব্যাপারে বলেছে, সে না করেছে, কাজ হবে না, এটা নাকি পসিবলই নয়। রাম বলে বুঝেছি, তাহলে অন্যভাবে ট্রাই করতে হবে। কিভাবে? পরের দিন লীলা একটা রেস্টুরেন্টে খেতে যায়, যেখানে মানাসা তার বান্ধবীও ছিল। লীলা ইচ্ছা করে খাবার নিয়ে সিন তৈরি করে। একটু পর রাম এসে বলে, কি সমস্যা? লীলা বলে, খাবার ভালো না। রাম টেস্ট করে বলে, কই কোনো সমস্যা নেই তো। লীলা মানতে চায় না, চিল্লাতে লাগে। রাম বলে, ঠিক আছে, এখানে অন্য কাউকে দিয়ে টেস্ট করানো হোক। তো খাবার নিয়ে মানাসার কাছে যায়। ম্যাডাম প্লিজ একটু টেস্ট করে জানাবেন। মানাসা খেয়ে বলে, ঠিক আছে, তো একদম পারফেক্ট। ব্যাস, ছেলে কথা বলার সুযোগ পেয়ে গেল। ও, আপনারা তো দেখছি তেলেগু লোক। মানাসা বলে, কিভাবে বুঝলেন? রাম হাসির মুহূর্ত তৈরি করে। আরে খুব সিম্পল, বাইরের দেশে কোনো ঝামেলা হলে কারো সেদিকে মনোযোগ থাকে না, যে যার কাজে ব্যস্ত থাকে। যারা ঝামেলা করছে তারাই শুধু লেগে থাকে। একমাত্র আমাদের দেশের মানুষরাই তো নিজের কাজ ছেড়ে অন্যের ঝগড়াতে মনোযোগ দেয়। সেটা দেখে মানাসা হাসে, কথা তো সত্যি। রাম বলে, এই জন্যই তো আমাদের দেশের বিগ বসের মতো শো এতটা ফেমাস। বাই দ্য ওয়ে, অনেক থ্যাঙ্কস আপনার মতামতের জন্য। একটু কৌশল বিনিময় হলো, এটা আবার বিন্দা দূর থেকে দেখতে পায়।
পেয়ে ছেলে হাইপার হয়ে যায়, খাবার ফেলে দিয়ে ছিঁড়ে এসে বডিগার্ডদের পেটাতে লাগে। কি হলো বৃন্দা বলে তোদের এত টাকা দিয়ে কেন রেখেছি, যে কেউ ম্যাডামের কাছে এলো কি করে? মানাসা বলে বৃন্দা কুল, এটা জাস্ট একটা খাবারের টেস্ট ছিল। সে আরো তোষামদি করতে লাগে। মানাসা তাকে শান্ত করে। এরা অবাক, বাপরে এ তো চাটার ব্যাপারে কুত্তাকেও হার মানিয়েছে। সেখান থেকে ফিরে দুজন কথাবার্তা বলছিল এখন কি করবে। লীলা এখানে একটা মেয়ের কোমরে বৃন্দার ট্যাটু দেখতে পায়। এগুলা কথা বারে তার কাছে গিয়ে জিজ্ঞাসা কে। মেয়েটা বলে তার বয়ফ্রেন্ড বৃন্দা। বয়ফ্রেন্ড কেমনে এরা মানতে চায় না। দিদি বলে সে নাকি তাকে লাইফ টাইমের জন্য বুক করে নিয়েছে 1 মিলিয়ন না কত টাকা দিয়ে। ভাবা যায়। আরো কথা বলবে, বৃন্দার ফোন আসে বলে সে চলে যায়। এরা তাকে ফলো করে পিছিয়ে পিছিয়ে আসে। একটু পর বৃন্দাও সেখানে এভাবে আসে। এরা অবাক। বৃন্দা তার গাড়িও দিদিকে দিয়ে দেয়। তারপর বোটে উঠে মজামস্তি করে। তো বৃন্দা যে লোকের কাছে এলো সে মূলত মানাসার কম্পিটিটর। তার মালের কোয়ালিটি খারাপ, তারপরও সে মানাসার ব্র্যান্ডের সঙ্গে মিলিয়ে চালিয়ে দেয়। আর বৃন্দা ভালো ভালো ব্র্যান্ডকে রিজেক্ট করে দেয়। মানাসার ব্র্যান্ডও ঠিকঠাক চলছে না বৃন্দার কারণেই। মানাসা তাকে ভরসা করে, সে যেটা বলে বা করে মানাসা সন্দেহ করে না বা রিচেক করে না। এসব কথাই হচ্ছে। এরা নাকি এখান থেকে সেগুলো শুনতে পাচ্ছে। এটাও কি মানার মতো কোনো কথা হলো বলুন? যাক, এরা বুঝতে পারে বৃন্দা খায় বাড়ির, কাজ করে বাইরের মানুষের। আর এই জন্য তাদের আনারকলি বারবার রিজেক্ট হচ্ছে। এখন কি করতে হবে? পরে সিনে দেখি মানাসা একটা পাবে বসে তার বান্ধবীকে বলছে তাদের মাল নাকি মানুষ অ্যাকসেপ্ট করছে না। বিজনেস কেমন জানি লস হতে শুরু করেছে। কোনো পাব তাদের ব্র্যান্ড রাখছে না। এরা দুজন সেখানে এসে জোরে জোরে মানাসার ব্র্যান্ডের ডাবের পানি চায়। ব্যাস, এদের অ্যাটেনশন সেদিকে যায়। লীলা খেয়ে আবার রেস্টুরেন্টের মতো রিয়াক্ট করে যে এটা নাকি খেতে খুব বাজে। রাম টেস্ট করার জন্য ট্রাই করে, সেও বলে এটা তো খুবই খারাপ। নিজের মালের খারাপের কথা শুনে দিদি এগিয়ে আসে। কি সমস্যা? রাম, ও আপনি, হাই কি অবস্থা? মানাসা তার নাম বলে। রাম এখানে তার নাম সত্যিয়া বলে। মানাসা জানতে চায় এই পানিতে কি সমস্যা। ভাই লম্বা চওড়া ডাবের পানি বানানোর ভালোবাসার প্রসেস বলে। তো এই প্রসেস শেষ করে মার্কেটে আসার আগে যে ফাইনাল টেস্ট হয় ওইটা যদি কেউ না বোঝে তাহলে তার পানির কোনো ভ্যালু থাকবে না। সে যে পানির কথা বলছে এর মাঝে নাকি অনেক রকম স্বাদ, যেগুলো মিলে একটা বাজে অনুভূতি দিচ্ছে। রাম বলে এর মালিককে পেলে আমি বুঝাতাম কিভাবে বানাতে হয়। মানাসা বলে ঠিক আছে তো বুঝাও, আমি সেই। রাম আবার অ্যাক্টিং করে, আরে না 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 কি যাতা বলছেন, আমি তো এমনি এমনি বলছিলাম, এটা সেটা বলে কেটে দেয়। মানাসা বলে আমার পানি টেস্ট হয়ে মার্কেটে আসে আর খুব বিশ্বস্ত লোকই টেস্ট করে, বুঝেছেন? রাম বলে তো ঠিক আছে, আপনি তার ভরসা করে চলুন, মানে একটু খোঁচা মারে। মানাসা বলে তার পিএ টেস্ট করে, সে তার খুব ভরসার লোক। তাহলে আর কি ম্যাডাম, বলার মতো আর কিছু থাকলো না, ভালো থাকেন বলে চলে আসে। মানাসা আর তার বান্ধবীর মাথায় একটু সন্দেহ ঢোকে, এইভাবে সে কেন বললো। বান্ধবী বলে ঠিক আছে, আমি বৃন্দার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। পরের দিন একটা মুরব্বীর কাছে এলে সে পেন ড্রাইভ দেয়, যেটা এনে দিদি মানাসাকে দেয়। মানাসা প্লে করে বৃন্দার কুকীর্তি সবগুলো দেখতে পায়। মানে তখন কই থেকে ভিডিওটা হলো, কে করলো, কিভাবে করলো, কিসের ফুটেজ, এটা কোনো সোর্স লাগবে না, ব্যাস তারা দেখাক, আপনারা দেখুন। কিছুক্ষণ পর বৃন্দা অফিসে এসে তার ভালো মানুষের অ্যাক্টিং শুরু করে। সে প্রোডাক্ট নিয়ে খুব চিন্তিত আছে এমন দেখায়। মানাসা তার ভিডিও দেখালে ছেলে ধরা খায়, ভুলভাল বুঝাবে, এআই মেআই বলবে, এমন কিছু বলার আগে মানাসা তার উপর রেগে মেগে বাটুল চালানো শুরু করে। সে পালায়। ব্যাস, বৃন্দার চ্যাপ্টার শেষ। এই 2 দিন পর 2 বান্ধবী যাচ্ছে আর গল্প করছে। একটুর জন্য তারা বেঁচে গেল। যদি সেদিন সত্যিয়ে পাবে ইশারা না দিত তারা তো বুঝতেই পারতো না কি চলছে। ছেলেটা তাকে বাঁচালো। বলতে বলতেই সামনে দেখে লীলা। লীলা এখানে, তার মানে সত্যিও আশেপাশে কোথাও না কোথাও থাকবে। মানাসা খুঁজতে লাগে, অবশেষে পেয়েও যায়। তার কাছে যাচ্ছে, লীলা ফোনে বলে দিচ্ছে, তার মানে এরা প্ল্যান করেই সামনে পড়েছে। মানাসা এসে সত্যিয়াকে হাক করে, কপাল। সত্যিয়া অবাক। মানাসা ধন্যবাদ জানায়, সে তাকে বাঁচিয়েছে। সত্যিয়া তো অ্যাক্টিং করবি? না না না, সে তেমন কিছু করেনি, এটা জাস্ট তার একটা নেচার। মানাসা লাঞ্চের অফার করে। সত্যিয়া বলে সে বিজি। ডিনারের কথা বলে, তখনও বিজি। কারণ কি এত বিজি কেন? সত্যিয়া বলে সে প্ল্যান করে কোনো কিছু করে না, ফ্লোর সঙ্গে চলে। মানাসা বলে ঠিক আছে, তাহলে আমাকেও তোমার ফ্লোর সঙ্গেই নাও। ব্যাস, আর কি লাগে? ফ্লোর সঙ্গে গেলে কি কি হবে দেখাতে গান শুরু করে। তো নাচাগানার ফাঁকে একদিন ঘুরতে গিয়ে ভাই দিদিকে আনারকলি খাওয়ায়। মানাসা খেয়ে বলে অসাধারণ, এমন পানি সে সচরাচর খায়নি। নাম কি এটার? সত্যিয়া বলে আনারকলি। তার একটা বন্ধুর বউ মালিক, ভালো লাগলে সে যেন প্রমোট করে দেয়। মানাসা বলে ঠিক আছে, মানে এটা যে তারই কোম্পানি সেটা সে হাইড করে। তারপর আবার ঘুরে ফিরে মজামস্তি করে রাতে একদিন মানাসা তাকে নিয়েই বাড়িতে আসে। আর এমন ডাবের পানি বাহানায় কি কি হতে পারে তা তো নতুন মুভির ভক্তরা বুঝে গেছে নয়। লুডু মুডু খেলে সকালে সত্যিয়া মানাসার কাছে আসে। মানাসা বলে অনেকদিন পর সে এতটা খুশি ফিল করছে। পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ সামাল দিতে দিতে তার হাসি খুশি হারিয়ে গেছিল। অনেকদিন পর হাসলো, তার ভাল লাগছে, এটা সেটা লেসপিতা বলতে থাকে। সত্যের কারণে এমনটা হয়েছে বলে তাকেও ধন্যবাদ জানায়। বাট এটা নিয়ে তারা কেউ সিরিয়াস যেন না হয় সেটাও বলে। ঠিক আছে, তাহলে আবার কখনো দেখা হবে। তার কাজ শেষ, সে ফিরে যাবে। তো বাইশাই দিয়ে রাম চলে আসে হোটেলে। এই যে এখন দেখুন সে লাগেজ গোছাচ্ছে। কই থেকে এলো আল্লাহ মালুম। লীলা বলে সে তাকে সত্যটা কেন বললো না যে তারই এটা কোম্পানি। রাম বলে বলতেই তো গেছিলাম, কিন্তু ওর খুশি দেখে মনে হলো আমি যদি এখন কিছু বলি ও আবার আমাকে ধোঁকাবাজ মনে করে আর কখনো খুশি হতে পারবে না।
ওরা হাসি মুখটা কালো করতে চাইনি, তাই তো কিছু বলতে পারলাম না। লীলা বলে, তা তো ঠিক আছে বেটা, কিন্তু তুমি যে লুডু মুডু খেলে একাকার করে দিয়েছো, বাড়িতে যে আছে সে কিন্তু এতটা ব্রড মাইন্ডেড না, তার কি হবে? রাম ভাবনার বড় বড় চোখে তাকায়। আর এখানে এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার ডিম্পল হায়াতি অর্থাৎ বালামানির। এই বালামানি আমাদের হিরোর হোম মিনিস্টার। রাম দেশে ফিরে আসতে আসতে তার কাছে ইমেল এসে যায় স্পিরিট কোম্পানির পক্ষ থেকে যে তারা কোলাবরেশন করতে রাজি। বাসায় এসে খুশির খবর বালা রামকে দেয়। জার্নি করে এসেছে বলে ভাই একটু টায়ার্ড ফ্রেশ হতে যাচ্ছে। বালা থামায়, রাম এই জ্যাকেট। রামের মনে পড়ে, শিট, এটা তো মানাসা কিনে দিয়েছিল। রাম বলে সে ওখান থেকে কিনে নিয়েছে, শীত বেশি তো তাই। বালা বলে আমি কি কখনো ওখানে যাইনি, আমি জানি না, তুমি ওখান থেকে কেন কিনেছো সেটা বলো। লীলা বলে ম্যাডাম একটা জ্যাকেটই তো। বালা তাকে চুপ করায়, তুমি জানো না আমি তোমার শপিং করে দিই, তুমি একা একা কিভাবে কিনলে? লেও ঠেলা, আরে বেডি পছন্দ হলে মানুষ নিবে না নাকি ওইটা নিতে তোকে আবার সঙ্গে নিয়ে যাবে? তো দিদির অ্যাকচুয়াল প্রবলেম হলো রামের সবকিছু এতদিন ধরে দিদি কিনে দিয়েছে, একসঙ্গে কিনেছে, এখন সে একা একা কেন কিনেছে এটা তার খারাপ লাগছে। তার জন্য শপিং করা এটা নাকি জাস্ট হিসেব নয়, ইমোশন। রাম বুঝতে পারে, সে তার অভিমান ফেলে দিয়ে সরি মনি বলে আর এমনটা হবে না, ঠিক আছে পেছন দিকে ঘোরো, বলে তার গা থেকে জ্যাকেটটা খুলে নেয়। এই অবধি তো নর্মাল ছিল, আপনি আকাশ থেকে পড়বেন এর পরের কাণ্ডে বালা ড্রাইভারকে ডাক দিয়ে সেই জ্যাকেটটা তাকে দিয়ে দেয়। মানে লজিকের বাপ মানে একেবারে মাচাঙ্গে উঠিয়ে দিয়েছে। রামের তো মেজাজটা খারাপ হয়, কিন্তু ড্রাইভার জ্যাকেট পেয়ে খুব খুশি। উপরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। পরের দিন অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে, ফোন আসে তার বোন জামাই সুধার। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার সুনীল বস অর্থাৎ সুধার। তার বউ নির্যাতন শুরু করেছে, তাকে থামাতে রামকে ফোন করেছে। রাম আর বালা এসে শোনে কি সমস্যা হয়েছে। নির্জা বলে সে কোন দেশে নাকি জানি গেছিল, সেখানে নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে ছিল। কেমনে বুঝলো? সে যেখানে যেখানে গিয়ে ছবি উঠিয়েছে সেম জায়গাতে একটা মেয়েও ছবি উঠিয়েছে, এটা নিয়ে সে তাকে সন্দেহ করছে। সুধা বলছে এটা জাস্ট কোইন্সিডেন্স, সে কিছু জানে না। কথায় কথা ওঠে, সুধা বালার কথা বলে যে রামও তো স্পেন থেকে এলো, ভাবি কি তাকে নিয়ে এমন সন্দেহ করছে? তার ব্যাগ চেক করেছে, জ্যাকেট কে নিয়ে দিয়েছে বলেছে। রাম ভাবছে এই শালা তো আমাকে ফাঁসিয়েই ছাড়বে, দুই একটা চটকানা মেরে শান্ত করে। বালা ব্যাপারটা নিয়ে রেগে যায় যে সে রামকে এর মাঝে কেন টেনে আনছে। রাম তার মতো না, সে সেরা হাজবেন্ড, মানে সে তাকে বাস্তবে রামই মনে করেছে। যাক, সেখান থেকে বের হলে দেখি রামকে টেন্স দেখাচ্ছে। ব্যাপারটা কি? লীলাকে ফোন করে বলে ভালো একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে। কেন? কিছুক্ষণ পর দেখি দুজন একটা সাইকোলজিস্টের কাছে এসেছে। রাম ভয় পাচ্ছে, তার বউ ছোট ছোট ব্যাপার নিয়ে যেভাবে তার পরোয়া করে, যেভাবে তাকে দেখে কেয়ার করে, সে ভয় পাচ্ছে না জানি তার কখন কি হয়। এই একটা চাপ সে মানসিকভাবে নিতে পারছে না, সবসময় তার মাথার উপর ঘোরে। উপর থেকে স্পেনে কি হয়েছিল মানাসার সঙ্গে সবকিছু খুলে বলে। এখন কি করবে বুঝতে পারছে না। ডক্টর পরামর্শ দেয় ছেলে মানুষ বইয়ের থেকে আলাদা হলে একটু দুষ্টামি করে, কিন্তু এসব নিয়ে ভেবে অশান্তি ডেকে এনো না। বাকি মানাসা তো বাইরের দেশে থাকে, ও ব্রড মাইন্ডেড, ও কি তোমায় বলেছে বিয়ে করতে, বাচ্চা চেয়েছে? তাহলে কেন প্যারা নিচ্ছ? এসব বলে বউকে সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে, কোনো প্যারা নিতে হবে না। ব্যাস এই পরামর্শ মতে কাকা গিয়ে বউকে ধরে আর তাকে নিয়ে চলে যায় মাটি কাটতে। গান তো নয়, যেন হিরোইনের লাই দেখাতেই ক্যামেরা বারবার ওখানেই ফোকাস করছে। ডিরেক্টর কি বোঝাতে চেয়েছে জানি না। এডিটর এসব দেখাতে হবে না, ভুলে যেও না এখানে সিঙ্গেল ছেলে পেলেও আছে, বাচ্চারাও আছে। যাক, গান শেষে রামদের বাড়িতে বালার একটা পুরনো বান্ধবী আসে তার হাজবেন্ড আর বাচ্চাকে নিয়ে, যাকে রামও চেনে। তো তারা একটু কাজে ব্যাঙ্গালোরে যাচ্ছে, তাই তাদের বাচ্চা ত্রিনেত্রাকে এখানে কিছুদিন রেখে যাবে। পিছিয়ে আবার খুব শিয়ানা, জানে কাকে পটিয়ে রাখতে হবে। সে রামের পিছে পড়ে যায়, আঙ্কেল আঙ্কেল প্লিজ একটু গেম খেলার জিনিস এনে দাও না, নয়তো কোথায় খেলা আমাকে একটু সেখানে নামাই দাও। রাম পাত্তায় দেয় না, আবে চুপ কর, কিসের আঙ্কেল বে, যা ভিতরে গিয়ে চুপচাপ বসে টিভি দেখ, যা বলে সে তার মতো বের হয়ে চলে আসে ওয়াইন ফেস্টিভ্যাল 2026-এ, যেখানে সব ব্র্যান্ডের পক্ষ থেকে তাদের নিজের ব্র্যান্ডকে প্রমোট করা হয় বা তাদের ওয়াইনের ব্যাপারে বলা হয়। রাম তার ব্র্যান্ডের ব্যাপারে বলছে, এদিকে শাঁসা করে দুইটা গাড়ি আসে, যার ভিতর থেকে বের হয় এক দিদি। তাকে সাদরে স্বাগতম জানানো হয়। রামের বলা শেষ, সবাই তালিবালি মারে। দাদা স্টেজ থেকে নেমেও যায়, ওদিকে দিদিও ঢুকে পড়ে। আর প্রেজেন্টার বলে এবার আপনাদের সামনে আসছে স্পেনের নাম করা স্পিরিট কোম্পানির মালকিন মানাসা। ব্যাস, নাম শুনেই লীলা পিছনে তাকায়, আর তার সঙ্গে আমরাও দেখি মানাসা এখানে। তাকে দেখে রাম একেবারে শকড, জমে যায়। লীলা তার সামনে গিয়ে তাকে আড়াল করে সেখান থেকে ওইভাবে টেনে নিয়ে যায়। বাইরে এসে কিছুক্ষণ পর যেন রামের হুঁশ ফিরে আসলো। কোন দিকে বের হবে তাড়াহুড়ো করতে করতে গেট ভুল করে যখন আসল গেট দিয়ে বের হতে লাগে, মানাসা দেখে ফেলে, হে সাত্যা, আর কি পালানোর উপায় আছে? দাঁত পিষতে পিষতে ঘুরে দাঁড়ায়, জি। একটু তাকিয়ে থেকে বলে, ও মানাসা। মানে সে মনে হয় তাকে চেনেইনি। মানাসাও অবাক, কি ব্যাপার তুমি এখানে, হোয়াট এ সারপ্রাইজ, বলে জড়িয়ে ধরে। রামের ভিতরে লুচু বের হয়ে নাচতে থাকে, এবার তো তুই গেছিস বেটা। রাম জেগে তোমায় দেখে তো আমি একেবারে অবাক, কবে এলে? মানাসার চোখে মুখে লালসার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। বলে এই তো একটু আগে। আচ্ছা তুমি এখানে কেন? রাম উল্টো পাল্টা বলে কেটে দেয় যে উপর তলায় এসেছিল একটা কাজে। মানাসা জিজ্ঞেস, ও হ্যাঁ, তোমায় তো জিজ্ঞেস করা হয়নি তোমার কোম্পানির নাম যেন কি? রাম আর কি বলবে, তাকে তো আগে কিছু বলেনি। তো রাম মিথ্যে বলে যে তার আসলে ট্রাভেল কোম্পানি আছে অমুক নামে।
মানাসা বলে সে 2-3 সপ্তাহ এখানে থাকবে হায়দ্রাবাদে। আসার কথা শুনতেই সে সবার আগে তার কথা মনে করেছে। ভালোই হলো তোমায় দেখা পেলাম, নাম্বার নিয়ে নেয়। রাম ভাবছে শালা কি মুসিবতে পড়ে গেলাম। তখনকার মতো বাইশায় দিয়ে যে যার মনে চলে যায়। রাতে মানাসা সমানে মেসেজ করতে শুরু করে, ছেলে নিরুপায় হয়ে রিপ্লাই করে। সকালে দিদি আবার ফোনও দেয়। মানাসা একটু খোঁচা মেরেই বলে, স্পেনে তো একবারের জন্য আমায় বোর হতে দাওনি, তাহলে এই এলাকায় এসেছে, তাহলে এখন কেন বোর করছো? রাম কেটে দেয় সে নাকি খুব বিজি, তা কাজের একটু চাপ, এই জন্য। এভাবে এটা সেটা বুঝায়। তারপর চলে আসে ডক্টরের কাছে। সে বলেছিল মানাসা ব্রড মাইন্ডের, কিছু হবে না, ভুলে যাবে। এখন সে আবার ফিরে এসেছে। সে চাইলেই না আসতে পারতো, শুধু তার জন্য এসেছে। এখন রোজ ফোন করে মেসেজ দেয়, আপনি বলেছিলেন কিছু হবে না, এখন কি করবো? ডক্টর বলে, আরে কুল, সে তো বলেছে 2 সপ্তাহ থাকবে, একটু ম্যানেজ করো, তারপর তো সে চলে যাবে। আর তাছাড়া সে কি চায় তুমি সবসময় তার সঙ্গে থাকো, তাকে সময় দাও, তার সঙ্গে চলে যাও, তাকে ভালোবাসো? এসব তো আর বলেনি। অনেকদিন পর দেশে ফিরেছে, তোমার সঙ্গে একটু জাস্ট ঘুরবে, এই তো বলেছে। এসব বলতে বলতে আবার মানাসার ফোন আসে। রাম লীলাকে দেয় কিছু বলে কেটে দিতে। সে ফোন ধরে বলে বস মিটিং এ বিজি। মানাসা বলে সমস্যা নেই, আমি অফিসেই আসছি বলে ফোনটা রেখে দেয়। রামলীলাকে ঠাপ দেয়, আবে হিরো আলমের 5G ভার্সন, ও কি বাচ্চা মেয়ে নাকি যে এই বাহানা বুঝবে না? এই বাহানা কি এখনো চলে? এখন মিটিং এর কথা বললে সবাই বুঝে যায় সে ফ্রি আছে। চল চল তাড়াতাড়ি চল। মানে রাম যে ট্রাভেল কোম্পানির নাম বলেছিল সেটা মূলত সুধার, তার বোন জামাইয়ের। বেশ বড়সড় কোম্পানি, তাই ঠিকানা পাওয়া তো কঠিন কিছু না। মানাসা আগে চলে আসে। এক দিদি জিগায় কি চাই। মানাসা বলে তোমাদের এমডিকে গিয়ে বলো মানাসা এসেছে স্পেন থেকে। দিদি গিয়ে সুধাকে বলে। সুধা ভাবছে স্পেন থেকে এসেছে আমার জন্য, যাও বসতে বলো। দেখে হট একটা মেয়ে, ব্যাস ছেলের ভিতরের চুলকানিয়ে ওঠে, একেবারে সেন্টমেন্ট মারতে থাকে, তার সামনে যাবে। এর মাঝে রাম চলে আসে। সরি সরি সরি, তোমায় একটু অপেক্ষা করতে হলো, চলো বসি। সুধা ভাবছে যা সালা, এই মেয়েটা আবার কে? রাম তার সঙ্গে কথা বলছে, তাহলে আমার কাছে আসেনি, কে হতে পারে এই মেয়ে? লীলা এসে বোঝাচ্ছে সে ইন্ডিয়ার তার একটা ফ্রেন্ড হয়। সুধা হেসে বলে, স্পেন কবে থেকে ইন্ডিয়ার মাঝে পড়লো বেটা? চল দালালি করতে হবে না, যা, আমি সব বুঝি। মানাসা বলে সে এদিকে একটা কাজে এসেছিল, ভাবলো একটু দেখা করে যায়, তাই এসেছে। রাম বলে খুব ভালো করেছো। মানাসা বলে না না, ভালো না, ওপরের সবগুলো কথা মিথ্যে, কোনো কাজ ছিল না, আমি শুধু তোমাকে দেখতে এসেছি। রাম ব্লাশ করতে লাগে। ছেলে লজ্জা পেয়েছে গো। আরো 2-4টা কথা বলে সেদিনের মতো মানাসাকে বিদায় দেয়। যাওয়ার সময় তারা যে হাক করে সেটা নিয়ে সুধা রিসার্চ করতে শুরু করে। দেখে বোঝে এরা তো মোটেও প্রথমবার দেখা করছে না, তা না হলে এভাবে বিদায় নিত। এভাবে নিল, দুজন পুরো ফিল নিয়ে চুপচাপ মিস ইউ বললো। তার মানে এটা তো প্লেন চালানোর পরের পার্ট। সুধা কনফার্ম হয় এদের মাঝে কিছু তো চলছে, সম্পর্ক আগে থেকেই ছিল। মানাসাকে বাইরে রেখে রাম ফিরে আসে। বেটা সুধা, কি চলছে মাথায় এবার বলতো শুনি। সুধা বলে, রাম রাম রাম, যেদিকে যাই শুধু রাম, তাকে নিয়ে আমাকে কত কথা শোনাতে হয়। সেই স্পেনে গিয়ে কি করে এলো এবার তো বুঝতে পারলাম। লীলা আসে, তাকে যেন কোনো কিছু দোষ না দেওয়া হয়, সে কাউকে কিছু বলেনি। সুধা দাঁত কেলাচ্ছে, তার বউকে সবকিছু বলে দিবে। রাম তার পুরনো একটা নামে ডাকে, বেটা আলম। নাম শুনে সুধা থমকে যায়। তো সুধার একটা পাস্ট আছে। সে যখন গ্রামে ছিল পাশের বাড়ির এক বৌদিকে খুব পছন্দ করত, সবসময় তাকে ফলো করত। একদিন বৌদির জামাইদা বৌদিকে বকাঝকা করে যাতে বৌদি রেগে মেগে গেট লাগিয়ে দেয়। এসব আলম কাকা লক্ষ্য করছে। বৌদি গায়ে পানি ঢালছে নিজেকে শেষ করবে। কাকা দরজা ভেঙে ভিতরে গিয়ে বৌদিকে থামায়। সে তাকে ভালোবাসে, সে তাকে আগলে রাখবে, এমন কেন করতে হবে বলে পানি সাফ করতে লাগে। বৌদি ছাড়তে বলছে, আলম কাকা আরো টেনে নিচ্ছে। পরে বৌদি রেগে যায়, হবে হারামগাদা, আমাকে বাঁচাতে এসেছিস নাকি মজা নিতে এসেছিস? তোকে আজ বলে দিয়ে দৌড়ানি। পরে যখন তার হাজবেন্ড জানতে পারে, সেও তাড়া করে, আর সেই তাড়াতেই তাকে এলাকা ছাড়তে হয়। সেদিন রামও তাকে বাঁচিয়েছিল, তারপর তাকে সঙ্গে নিয়ে আসে, আর আজ এই অবস্থা। রাম বলে, তুই যদি আমার ব্যাপারে বলিস তাহলে তোর পুরনো ঘটনা আমি বলে দিব। সুধা চুপ। রাম বলে, শুধু চুপ থাকলে হবে না, মানাসা যতদিন আছে সে দেখা করবে, তাকে হেল্প করতে হবে। সেই সুবাদে পরের দিন রাম মানাসার সঙ্গে দেখা করতে একটা শপিং মলে আসে। সঙ্গে এদেরও নিয়ে এসেছে। এরা গাড়ি পার্কিং করে আসুক, রাম নেমে মানাসার কাছে যায়। মানাসা তাকে নিয়ে শপিং করতে লাগে। এরা গাড়ি পার্কিং করতে এসে দেখে 2 বউ এই মার্কেটে এসেছে। উপরের দিকে যাচ্ছে, এই বুঝি ধরা খেলো। দাদা ট্রায়াল দিতে দিতে ক্লান্ত, আয়নার সামনে দাঁড়িয়ে একা একা কথা বলছে। দেখে বালা আর নিজে এখানে, সে লুকিয়ে পড়ে। এরা আশপাশ দিয়ে ঘুরছে, কিন্তু রামকে দেখতে পায় না। এরা এখনো গাড়ি পার্কিং করছেই। লেহাও ঠেলা। লীলা ফোন দিলে রাম ট্রায়াল রুমে আছে। লীলা বলে, ম্যাডামরা এখানে। রাম বলে সে দেখেছে, যে কোনো বাহানায় তাদের এখান থেকে সরা। মানাসা আরো শার্ট নিয়ে আসে ট্রায়ালের জন্য। সত্যিয়া। রাম গেট খুলতেই দেখে সামনে বালা। সে লাগিয়ে দেয় ভিতর থেকে, আর ভয়েস পাল্টে কথা বলে এমন ভাবে যেন গেট একেবারে আটকে গেছে। এখন কি করবে? বালা বুদ্ধি দেয়, শপিং মলের মেকানিক থাকে তো অফিসে গিয়ে জানালেই হবে। মানাসা অফিসে যায় বলার জন্য। ভিতর থেকে সাতিয়া যেন প্যানিক না হয়, তাই বালা তার সঙ্গে কথা বলতে থাকে। রাম ভয়েস পাল্টে কথা বলছে। এদিক থেকে লীলা নীরজাকে ফোন করে বলে, সুধা নাকি উমুক শপিং মলে একটা মেয়ের সঙ্গে গল্প করছে, সে দেখেছে। কোথায়? পার্কিং লটে। নীরজা রেগে মেগে বালাকে টেনে নিয়ে যায়, আজ হাতে নাতে ধরবে। মানাসা মিস্ত্রিও নিয়ে আসে। ভিতর থেকে রামও বের হয়। তারপর বিল দিতে গিয়ে দেখে নীরজা। রাম মানাসাকে টেনে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর যখন এরা নিচে আসে, দেখে একটা মেয়েকে এরা গাড়িতে উঠিয়ে দিয়ে সবাই হা করে আছে, বিশেষ করে সুধা। মানে রাম মানাসার সঙ্গে সুধার পরিচয় করে দিয়েছে, তাই একটু খুশি। এরা এসে ধরে, কে ওই মেয়ে? কপাল, এগুলা কোনো সিন হলো, কাহিনী হলো?
বিল তো এরা আগে দিতে গেল, তার মানে রাম মানসাকে নিয়ে কিভাবে এলো বিল না দিয়ে? আবার সব শপিং করে মানসা নিয়ে গেল, তাহলে রামকে ট্রায়াল দেওয়ালো কেন? সময়টা নষ্ট করলো না শুধু শুধু? যাক, নির্জা সুধাকে ধরে, সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে এসেছে, লীলা বলেছে এটা, সুধা কিছু বলতে পারছে না, রাম তো তাকে ছাড়বে না, এটা সেটা বলে তারা কেটে দেয়। বালা রামকে ধরে, সে এখানে কেন? রাম কি বলবে? থতমত করছে। ওই যে ত্রিনেত্রা, বালার বান্ধবীর ছেলে, তার বাসায় রেখে গেল, সে এসে বলে তার জন্য এসেছে, সে জেদ করছিল তাই আঙ্কেল তাকে নিয়ে এসেছে, তাই না আঙ্কেল? সেদিনের মতো রাম বেঁচে যায়। পিচ্চি তাকে বাঁচালো, বিনিময়ে সে যেটা বলবে বা চাইবে তাকে এনে দিতে হবে, ডিল হয়। পরের দিন রাম ফোনে কথা বলছিল মানসার সঙ্গে, বালা চলে আসে, কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলছে এমন একটা ভান করে। বালা বলে খুশির খবর, কি স্পিড কোম্পানির এমডি দেখা করতে চেয়েছে আমাদের সঙ্গে, সে নাকি ইন্ডিয়াতে আছে, তাকে মেল করেছে। রাম না জানার ভান করে, ও গুড গুড। এইভাবে ঘুরে ফিরে সময় যাচ্ছিল, লীলা বাসায় এসে তাকে বস ক্লান্ত হয়ে শুয়ে আছে। কি ব্যাপার জানতে চাইলে রাম বলে এসব প্যারা সে আর নিতে পারছে না। একদিকে বউয়ের ভয়, অন্যদিকে মানসা যদি জেনে যায় তার বউ আছে, না জানি সে কি করে, সেটার একটা ভয়। সে আর পারছে না, মানসাকে সবকিছু সত্যি বলে দিবে। লীলা বলে সামলাতে পারলে বলে না, আমার সমস্যা কি? পরের দিন রাতে রাম মানসার কাছে যায়, ইচ্ছে মতো ডাবের পানি খায়। মানসার মুড দেখে মনে হচ্ছে লুডোর ধান বসাবে। সেও আনারকলি নিয়ে আসে। ব্যাস, এক কথা দুই কথায় রাম বলে দেয় বইয়ের কথা। মানসা যেন আকাশ থেকে পড়লো, কি তুমি বিবাহিত? কই আগে তো বলনি। রাম বলে সে তাকে বলেছে, তার মনে নেই, মানে চাপা মারছে আর কি। ব্যাপারটা নিয়ে মানসা খুব রেগে যায়। রাম এই জন্য ইচ্ছে মতো খেয়েছে যাতে অন্তত নেশার তালে তাকে সত্যিটা বলতে পারে, যা হবার পরে হবে, আর কি হবে। মানসা খেপে গিয়ে ধাক্কা দিয়ে তাকে রুম থেকে বের করে দেয়। রাত পার করে পরের দিন সকাল সকাল ছেলে ফ্রেশ মুডে ঘুম থেকে ওঠে, সামনে পিচ্চি বসে বসে গেমস খেলছে। পিচ্চি বালা মনে করে যেই বলে গুড মর্নিং আন্টি, হা করে চেয়ে থাকে। তার অবাক হওয়া দেখে রাম ফিরে তাকিয়ে দেখে মানসা এখানে হলো, তার পাশে আবার বালাও আসে। লেও ঠেলা, জামাই রাতে কই ঘুমালো দিদি কি জানতো না? সে একটা জ্যাকেট তাকে ছাড়া কিনেছে বলে সেটা খুলে মানুষকে দিয়ে দিল, আর সে ছাড়া রাতে একা একা ঘুমালো? এটা কোনো কথা হলো? যাক, কোনো কথা নেই, বার্তা নেই, হুদাই মুড নিয়ে সে বারান্দায় গিয়ে কার সঙ্গে যেন কথা বলছে। রাম ভয় পাচ্ছে, না জানি মানসা তাকে সবকিছু বলে দিয়েছে। কথা শেষে রাম জানতে চাই, বেবি কে ওই মেয়েটা? বালা বলে কোনো একটা চিটার বাটপার তাকে ধোকা দিয়েছে। তো সে রাতে পাবে খুব পানি খেয়ে ইমোশনাল হয়ে যায়, তার অবস্থা দেখে মায়া লাগে, তাকে লিফট দিতে গাড়িতে উঠায়, কিন্তু সে ঠিকানা বলতে পারে না, তাই বাসায় নিয়ে আসে। এটাও কি মানার মতো? মেনে নি। কিছুক্ষণ পর সবাই খেতে বসে, নর্মালি তাকাতাকি হচ্ছে। লীলা আসে, মানসাকে এখানে দেখেই সে চমকে যায়, সে ভাবেনি মানসা এখানে থাকবে। তো এতক্ষণে পরিচয় পর্ব শুরু হয়, বালা সবার পরিচয় করে দেয়। এবার তো তার পালা, মানসা তার নাম বলে। নির্জা জিগায় সে হায়দ্রাবাদে কোথায় থাকে, মানসা বলে সে এখানে থাকে না, স্পেনে থাকে। এটা শুনে বালা বলে, ইউ মিন মানসা শেট্টি, ইউনাইটেড স্পিডের এমডি? মানসা বলে বালা এক্সাইটেড, ও এমজি, আরে আমার সঙ্গে তো তোমার দেখা হওয়ার কথা ছিল আনারকালির ব্যাপারে। আমি আর রামই তো আনারকালির মালিক, এটা নিয়েই তো সে স্পেনে গেছিল। মানসা বুঝতে পারে এই জন্য সে আনারকালির কথা তাকে বলেছিল। বালা যে এক্সাইটেড, এটা কি এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে? কোনোভাবে কি সিনগুলো আপনার হাত টাচ করছে? আচ্ছা, আর একটা ব্যাপার আমায় বুঝান, এরা একটা কোম্পানির মালিক, দুজনেই দুই দেশের কোম্পানির মালিক, তার মানে বড় বড় লেভেলের ব্যাপার। তাদের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করলে কি ছবি দেখা যাবে না? এই অবধি বালা মানসিকে দেখেনি, মানসি আবার বালার ব্যাপারে কিছু জানে না। এটাও কি মানার মতো? ডিরেক্টর সাহেব, একটু কম সেবন করুন। হ্যাঁ, আপনাদের হাত টাচ করতে পারে, নতুন মুভি, সে অধিকার আপনাদের আছে, আমি আর কি বলবো। রাম তার ওভার অ্যাক্টিং শুরু করে, ও আচ্ছা, তাহলে আপনি সেই, আমি কত চেষ্টা করেছি আপনার সঙ্গে দেখা করার, আপনার পিয়ে তো কাছে যেতে দেয়নি, খুব কেয়ার করে আপনার, কেমন আছে সে? এটা সেটা লেস পিতা। বালা থামায়, হয়েছে, এত উত্তেজিত হতে হবে না, বসো। মানসা, তুমি চিন্তা করো না, তোমার ভাই আসছে, সুধাকে পাঠিয়ে দিয়েছি তাকে নিতে, কিছুক্ষণের মাঝে আসবে। কি, আমার ভাই? ভাইয়ের কথা শুনে সে চমকে যায়। সে কি করে জানলো? বালা বলে সে রাতে ঘুমাচ্ছিল, তখন তার ফোন বাজে, সে রিসিভ করে কথা বলে আর তাকে সবকিছু খুলে বলে। তোমার এত চুলকানি কেন ময়না? তাকে কেন সব খুলে বলতে হবে? মানে কি বলবো আর সিন দেখে, এত রাতেও সে এমন ড্রেস আপ করেই ঘুরছে। মানসা অবাক হয়ে বলছে তার ভাইকে সে কেন বলেছে, নিজের জায়গায় তোমার ভাইকে বলেছে, তাতে তুমি এত অবাক হচ্ছে কেন? এটা তো ভালো ব্যাপার। মানসা বলে, তোমরা আমার ভাইয়ের ব্যাপারে জানো ও কতটা খতরনাক, কতটা ভয়ানক? এরা ঘাবড়ে যাচ্ছে, না জানি কতটা খতরনাক, কতটা ভয়ানক। তো কতটা ভয়ানক হতে পারে সেটা বোঝাতে কি দেখায় দেখবেন। এই ভাই সাহেব হলো মানসার ভাই রাকেশ শেট্টি। কবরস্থানে এসে একটা কবরে ফুলমূল দিচ্ছে, সুধা তাকে নিতে এসেছে। জিগাই, ভাই এটা কি আপনাদের খুব আপন কেউ, এভাবে শ্রদ্ধা করছেন? রাকেশ বলে সেই তাকে উপরে পাঠিয়েছে, তাই শ্রদ্ধা জানাচ্ছে। শুনে সুধা ভয় পেয়ে যায়। আপনারা ভয় পাননি? এটা তার ভয়, সে এতটা খতরনাক, এতটা ভয়ানক। চিন্তা করেন একবার, ডিরেক্টর যে 3 বেলা হিরো আলম কাকার গান সেবন করে, এটা তো কনফার্ম হলেন নাকি? যাক, একটু পর রাকেশ আসে, বালার সঙ্গে পরিচিত হয়। তারপর মানসাকে জিগাই, কই সেই ছেলে, তার নাম কি, কার এত বড় সাহস তাকে ধোকা দেওয়ার? রাম ভাবছে না জানি মানসা তার নাম বলে দেয়, তাহলে তো ফেসে যাবে। মানসা বলে সে এখানে কেন এসেছে, তার প্রবলেম সে দেখবে, তাকে নাক গলাতে হবে না। মানে মানসার তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো না, সে গুন্ডামি রাজনীতি করে, এই জন্য রাকেশ ধমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তাকে খুঁজে বের করবে, এটা সেটা করবে। মাঝে রাম হাত ঢুকিয়ে দেয়,
তার সচরাচর যে অ্যাক্টিং প্রতিটা মুভিতেই থাকে, সিগনেচার স্টাইল, সেটা করে। কমেডির নামে টর্চার। অ্যাক্টর ভালো, কিন্তু রাইটার ডিরেক্টর জঘন্য। যাই তালমাল মেরে মানাসাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। রাতের বেলা মানাসার কাছে আসে ধন্যবাদ জানাতে, সে তার ভাইকে কিছু বলেনি, সে বেঁচে গেছে এর জন্য। মানাসা বলে, চান্দু বলিনি তার মানে এই তো নয় বলবো না। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি আগে। বলো, স্পেনে আমাদের মাঝে যা হয়েছে তা ফিল নিয়ে ভালোবেসে হয়েছে, নাকি তোমার জন্য জাস্ট ফিজিক্যাল একটা টাইম পাস ছিল? রাম বলে, প্রথমটা, মানে ভালো লাগা ভালোবাসা থেকেই ছিল। মানাসা বলে, তাহলে এখন তোমার কাছে রাস্তা দুইটা, হয় সরাসরি বালাকে সব খুলে বলে আমার সঙ্গে স্পেন চলো, আর নয়তো আমি ওকে বলে দিব সেই ধোকাবাজটা কে। তখন তো তুমি ওকেও হারাবা আমাকেও। 5 দিন সময় দিলাম, যাও, স্পেন নয়তো পেন। রাম আর কি বলবে, চলে যায়। মাঝে একদিন পার করে মানাসা তাদের ফ্যাক্টরি দেখতে আসে। সেখানে যখন ড্রাইভার ড্রিঙ্ক নিয়ে আসে, মানাসা সেই জায়গায় দেখতে পায় যেটা সে রামকে নিয়ে দিয়েছিল স্পেনে। কেমনটা লাগবে বলুন? মানাসার আরো রাগ ওঠে। রামের ফেস দেখার মতো, কিন্তু কিছু বলার নেই। আরো ঘুরে ফিরে দেখে ফ্যাক্টরিটা। এর একদিন পর রাকেশ বালাকে সেই হোটেলে ডাকে যেখানে মানাসা থাকে, সঙ্গে রাম লীলাও আছে। রাকেশের পিএ বলে তারা এই হোটেলের সিসিটিভি ফুটেজ পেয়েছে, সেটা দেখলেই বুঝতে পারবে কে এসেছিল মানাসার কাছে। রাম ভাবে এই বুঝে গেল। লীলা বলে তারা ফুটেজ কিভাবে পাবে? পিএ বলে রাকেশ নাকি এই হোটেলের অর্ধেক শেয়ার কিনে নিয়েছে। রুমে আসে, রাম লীলাকে ইশারা করে বাইরে যেতে, বিদ্যুতের লাইনের কিছু একটা করতে। ফুটেজ প্লে করা হয়, এক পাশে লাইভও দেখা যাচ্ছে। লীলা পাওয়ার রুমে যাচ্ছে, এখানে ডক্টরের সঙ্গে দেখা হয়। তার কারণে এসব হচ্ছে, তাই লীলা ডক্টরকে ধরে নেয়। চলুন, আপনাকেও থাকতে হবে, সব ঝামেলা দেখতে হবে আপনাকে। ডক্টর বলে, আর আমি অন্য কাজে এসেছি, আমাকে হিসু করতে হবে, ছেড়ে দে। লীলা ছাড়ে না। রামকে ফোন করে বল ডক্টরকে ধরেছে। রাম বলে তাকে সঙ্গে রাখ, কাজে লাগবে। আর হ্যাঁ, মাথায় রাখিস বেটা, বিদ্যুৎ যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জেনারেটর অন হবে। এখানে ফুটেজে রামকে দেখা যায়, সে কেটে দেয় একটা ক্লায়েন্টের কাছে এসেছিল আনারকলির ব্যাপারে কথা বলতে। বালা, তোমার নামে বলেছিলাম মনে নেই? বালা মাথায় অত চাপ দেয় না, তাকে ইগনোর করতে বলে। লীলা ডক্টরকে সঙ্গে নিয়ে পাওয়ার রুমে এসে লাইন অফ করে দেয়। সঙ্গে সঙ্গে জেনারেটর চালু হয়, কিন্তু সেটাকে অফ করবে কিভাবে বুঝতে পারছে না। রাম সুধাকে ইশারা করে, সে হিসু করার বাহানায় চিনির বস্তা নিয়ে পাওয়ার রুমে যায়। এগুলো কি কোনোভাবে যুক্তিতে ঢোকে মাথায় বলুন? চিনি মেশিনে দেয়, সবকিছু অফ হয়ে যায়। কাকুর হিসু থামিয়ে রাখতে পারছে না বলে সে সাইডেই করতে যায়। এরা খুশি, কাজ হয়ে গেছে। এর মাঝে গার্ড চলে আসে। লীলা দৌড় দেয়, কাকু হিসু করছে এখানেই। তারের মাথা বের হয়ে আছে। এদিকে গার্ড লাইন তুলে দেয় যাতে সে ঝটকা খায়। আমি কিছু বলবো না, কিছু বলবো না, জাস্ট বলে যাচ্ছি, আপনারা দেখে যান। এদিকে সব আবার চালু হয়েছে, যেহেতু পাওয়ার এসেছে। রামের ফাটতেছে, না জানি কি হয়। লীলাকে ইশারা দেয় প্ল্যান বি। প্ল্যান বি কি? লীলা আর সুধা ডক্টরকে ধরে বাইরে এনে বুঝায় তার কারণে যেহেতু ঝামেলাটা হচ্ছে, তাকে সমাধান করতে হবে। কিভাবে? জাস্ট তাকে উমুক ফ্লোরের উমুক নাম্বার রুমে গিয়ে 2 মিনিট গেটের সামনে দাঁড়িয়ে যে কোনো কিছু বলে সময়টা কাটাতে হবে। যেহেতু সে উডি পরে আছে, তাকে দেখা যাবে না। এখানে লাইভে মানাসার রুমের বারান্দায় দেখা যাচ্ছে কে যাওয়া আসা করছে। পিয়া আগের ফুটেজও দেখছে। রাম বুঝতে পারছে আগের ফুটেজে সে রুমে এসেছে, এটা দেখা যাবে। এর মাঝে ডক্টর চলে আসে গলিতে। রাম সেদিকে অ্যাটেনশন দিতে বলে, এই লোক নিশ্চয়ই এটাই সেই ছেলে, তা নাহলে এভাবে কি জন্য যাবে? পিয়া আগের ফুটেজই দেখছে বলে রাম তাকে চটকানা মেরে সরিয়ে নেওয়ার বাহানায় কেবল খুলে ফেলে। নক করলে মানাসা কাকুকে দেখে অবাক। কাকু এ কথা সে কথা বলে টাইম নিচ্ছে। রাম এদের উস্কাচ্ছে, চলো এটাই সেই ছেলে। মানাসা বুঝতে পারছে না কে এই লোক। তার মাঝে আরো কিছু লোক যারা ডক্টরকে খুঁজতেছিল এসে তাকে ধরে। ডক্টর ভয়ে রুমের ভিতরে ঢুকে যায়। এরা দরজা ধাক্কাচ্ছে, ওদিক থেকে এরাও চলে আসে। আমি কি বলবো, কি হচ্ছে এখানে, মাথা ঢুকছে না, পুরো গরম হয়ে যাচ্ছে মাথাটা। যাক, এসে রাম ডায়লগ মারছে। কাকার লোকজন তাকে মারতে যায়। রাম মারামারি শুরু করে। তার কেন চুলকানি? সে কেন ডায়লগ মারছে? সে কেন মারামারি করবে? কে জানে। ক্যামেরায় দেখা গেল এটা রুমের সামনের গলি, কিন্তু এখানে বসার জায়গা সোফা টোফা কই থেকে এলো কে জানে। যাক, মারামারি শেষে রুমের ভিতরে এসে পিয়ে এখানে পা দেখতে পায়। পর্দা সরিয়ে মুরব্বিকে দেখে। তাদের তো বিশ্বাসই হয় না এই লোক তাদের বোনের প্রেমিক হতে পারে। রাকেশ মাথা মোটা, তাকে ধরে কেলাতে শুরু করে। বল, আমার বোনের রুমে কি করছিস? কে তুই? কাকু আর কি বলবে, কিছু বুঝতে পারছে না। লীলা এসে বলে সে সাইকোলজিস্ট। রাম কথা ঘুরিয়ে দেয়, ব্রো আপনার বোন যেহেতু তার নাম বলতে চাইছে না, এই জন্য হয়তো তাকে ডেকেছে কথা বলতে। রাকেশ এটাই বিশ্বাস করে, তাই তাকে মানাসার সঙ্গে কথা বলতে বলে, যেন তার থেকে নামটা শুনে নেয়। চলো সবাই নিচে চলো, সে কথা বলে আসুক। কাকু মানাসার সঙ্গে কথা বলতে গেলে সে তাড়িয়ে দেয়। একটু পর ডক্টর বের হয়ে আসে। সবাই ঘিরে নেয় কার কথা বলেছে। মানাসা তো কিছু বলেনি, কিন্তু সবার প্রেসারে ডক্টর বলে মানাসা শুধু একটা নাম বলেছে, সত্যিয়া। এরা আর বুঝতে পারছে না এই নামে কি আছে। পিয়ে রামকে সন্দেহ করে তার পুরো নাম জানতে চায়। রাম তার পুরো নাম বলে, যেখানে এক জায়গায় সত্যিয়া ছিল। পিয়ের সন্দেহ বেড়ে যায়, কিন্তু বালা তার কথা মুখে আনতেই দেয় না। রাম সবার জন্য রোল মডেল, তাকে সন্দেহ করার সাহস কি করে হলো তোমার? ব্যাস, বউ যখন সঙ্গে আছে আর কি লাগে। রাকেশ বালাকে সরি বলে, তার পিয়ে বোঝেনি। কিছুক্ষণ পর পিয়ে ফোন ওপেন করে রাকেশকে বলে, স্যার তথ্য পেয়েছি, অমুক দিন ম্যাডাম হোটেল থেকে একটা ট্রাভেল কোম্পানির অফিসে গেছিল। কই থেকে সে তথ্য পেল কোনো সূত্র নেই। নাম শুনেই সুধা না জানার ভান করে। ডক্টর বলে, আরে যার কোম্পানি সে তো পাশেই রয়েছে। তাকে সুধাকে ধরে, বলে সে কেন বলেনি তার কোম্পানিতে গেছিল মানাসা? তার কোম্পানিতে সত্যিয়া নামে কে আছে? সে কেন লুকিয়েছে? মাথায় চাপ দিয়ে সুধা বলে, স্যার আমার কোম্পানির কাছে গেছিল ম্যাডাম, আমি তো জানিই না। হ্যাঁ, একটা সত্যিয়া নামে একটা ছেলে আছে, তো কি, চলো তার কাছে।
চলে আসে অফিসে। রাকেশকে তার কেবিনে বসিয়ে সুধা সাথ্যাকে ডেকে আনে। সুধা সাথ্যাকে বলে একটা ক্লায়েন্ট এসেছে, তাকে কনভিন্স করতে হবে। সাথ্যা সেটা ভেবে কথা বলে, কিন্তু রাকেশ যখন উঠে এসে তাকে কেলানো শুরু করে, বল আমার বোনকে কেন ঠকিয়েছিস, কেন মিথ্যে বলেছিস, স্পেনে ওকে একা পেয়েছিলি তাই ঠকিয়েছিস না। পিয়ে সারতে বলে স্যার কিছু একটা হয়ে গেলে ঝামেলা হবে, ছাড়ুন। মারটার খেয়ে সাথ্যা রেগে যায়, আরে মেয়ে কিসের বোন, কার বোন, আমি আপনার বোনকে চিনি না, আবার ঠকালাম। স্পেনে কেন, আমি তো হায়দ্রাবাদের বাইরে কোথাও যাইনি স্যার, এসব কি হচ্ছে। লীলাকে বলে ব্রো আমি তোকে স্পেনের টিকিট করে দিলাম না ডিসকাউন্টে, আর ওরা আমায় ধরছে, বুঝলাম না কেন। বলে সে চলে গেলে পিয়ে কথাটা মাথায় ধরে। কোন কথা? পরে রাকেশকে বলছে ভাই আমার সন্দেহ ওই রামের উপর। ম্যাডাম কিভাবে যেন ওর দিকে তাকায়, আর যাকে মারলেন ও তো স্পেনের কথা বলাতে ওদের মুখ কেন জানি শুকিয়ে গেছিল। আমার সন্দেহ না, পাক্কা মনে হচ্ছে রামই সেই ছেলে। রাকেশ পিয়ের কথায় মনোযোগ দেয়, কারণ তার কথার মাঝে যুক্তি আছে, সেও লক্ষ্য করেছে। স্পেনে খবর লাগাতে বলে। পরের দিন মানাসা রামকে ফোন করে একটা পাবে আসতে বলে তার বান্ধবীর জন্মদিনের পার্টিতে। রাম তো যেতে চায় না, কিন্তু উপায় কি, পাবে এসে গল্প সল্প করে। মানাসা বলে নাচতে হবে, নাচানাচিতে তো ভাই 100 শুরু হয় ফাল পারাপারি। নাচা গানা শেষে সিন শুরু হয় পরের দিন সংক্রান্তিতে। রাকেশ সবাইকে মন্দিরে ডেকেছে সারপ্রাইজ দিতে। সবাই ভাবছে কি হতে পারে। চলে আসে এখান থেকে বেললাম। রাকেশ তাকে এনেছে জানতে মানাসা কার সঙ্গে সম্পর্কে ছিল। রাম ভাবনায় আছে এই হারায় তো সব শেষ করে দিবে। তো এখানে কমেডির নামে যে হাগাটা হাগে, আপনি অরিজিনাল মুভি দেখলে বিরক্ত হয়ে যাবেন। আপনারা তো বেঁচে গেছেন যে আমি সব টর্চার সহ্য করে আপনাদের শর্ট করে বলছি। তো তালে মালে রাম বেল্লামকে বসান খেয়ে বেল্লাম ঘুরে ফিরে লীলার নাম নেয়। সবাই অবাক, বিশেষ করে রাকেশ ও তার পিয়ে, কারণ তার শিওর ছিল ওই ছেলে রামই হবে, কিন্তু এ তো লীলার নাম নিচ্ছে। রাকেশ বেল্লামকে ধরে, আবে মিথ্যে বলছিস কেন, সত্যিটা বল। রাম সে না। বালা রাকেশকে থামায়, তুমি রামকে কেন ইঙ্গিত দিচ্ছ, রামের সবের মাঝে কোথা থেকে এলো। রাকেশ বোঝানোর চেষ্টা করছে যে সে যা প্রমাণ করতে যাচ্ছে রাম কি না। বালা কোনো কথা শোনে না, রামকে তুমি এর মাঝে টানছো কেন বলে সে রেগে যায়। মানাসা তার ভাইকে বলে সে যেন এসব থেকে দূরে থাকে, নয়তো সে তার সঙ্গে আর কখনো কথাই বলবে না। যেহেতু ব্যাপারটা তার পার্সোনাল একটা ম্যাটার, সে দেখে নিবে, সমস্যা নেই। বালা রামকে নিয়ে চলে যাচ্ছে। রাম চুপচাপ বসে আছে ভদ্র ছেলের মতো। বালা সরি বলছে যে তার জন্য তাকে কথা শুনতে হলো। রাকেশ তাকে সন্দেহ করলো। রাম ধাম করে বলে দেয় সে সত্য বলেছিল। বালা প্রথমে বুঝতে পারে না কি বলল। রাম ক্লিয়ার করে রাকেশ যা সন্দেহ করেছিল তাই। মানাসার সঙ্গে স্পেনে আমিই ছিলাম। ব্যাস, গাড়ি একেবারে ব্রেক। বালা ভাবেনি এমনটা কখনো শুনতে হবে। ব্যাস, স্যাড একটা মোমেন্ট তৈরি হয়ে যায়, আর সেটা বোঝাতে হালকা মিউজিক দিয়ে তিনজনা চুপচাপ থাকা দেখায়। এভাবে 2 দিন পার হলে রাম দুজনকে ডেকে তার প্রবলেম বুঝায়। তারপর বালার তারিফ করে যে সে বউ হিসেবে তার কতটা কেয়ার করে, তাকে কতটা ভালোবাসে, সবকিছু ঠিকঠাক আছে। আবার মানাসারও তারিফ করে যে সে সুন্দর, স্মার্ট, যা হয়েছে সেটা সিচুয়েশনের কারণে হয়েছে। অনেক আবল তাবল বালবতুয়া বলে দুজনকে এর সমাধান করতে বলে যে সে এখন কি করবে। বাট মেয়ে মানুষ যদি এত সহজে সমাধান করতে পারতো তাহলে তো কথাই ছিল না। দুজনেই বেঁকে বসে। এত বোঝানোর পরেও যখন তারা বুঝতেছে না, রাম হাত জোর করে হাসতে হাসতে গিয়ে গাড়িতে ওঠে। আর এটা সেই সিন যেটা মুভির শুরুতে আপনারা দেখেছিলেন, বুঝতে পেরেছেন তো। গাড়ি উড়া চালিয়ে স্পিড ব্রেকারে লাগিয়ে দেয়। উঠতে উঠতে গিয়ে কাকা পড়ে যায়। এরা দৌড় দেয়, আর স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন হসপিটালে শুরু হয়। এখন সবাই রামের তারিফ করতে শুরু করে যে সে চোর হতে পারে কিন্তু মানুষ ভালো। এমন আরো এটা সেটা, যেমন মানুষ মারা যাওয়ার পর আমরা তার প্রশংসায় মুখে ফেনা উঠাই। একটু পর কাকার হুঁশ ফেরে। দুজন আসে, এসব কি? রাম বলে তো কি করবো বলো, এছাড়া কি কোনো উপায় আছে? এরা বলে থাক, আর কিচ্ছু করতে হবে না, তাড়াতাড়ি সুস্থ হও তাহলেই হবে। বলে দুজন বাহিরে এসে এবার শান্তভাবে কথা বলে। মানাসা বলে তার কখনোই ইচ্ছে ছিল না রামকে বিয়ে করার বা তার কাছ থেকে আলাদা করার। রাম অনেক ভালো, তার সঙ্গে ঘুরে সময় কাটিয়ে তার ভালো লেগেছে, তাই তার সঙ্গে ছিল। কিন্তু যখন পরে জানলো সে বিয়ের ব্যাপারটা লুকিয়েছে, আনারকলির ব্যাপারটা লুকিয়েছে, তখন একটু তার রাগ উঠেছে, ইগোতে লেগেছে। এই জন্য সে এমন করছিল। এখন মন শান্ত, যদি সেই মানুষটাই না থাকে তাহলে রাগ ধরে রেখে কি হবে। মানাসা বালাকে বলে সে রামকে নিয়ে ভালো থাকুক, তারা ভালো বন্ধু হয়ে থাকবে। এখানে রামের ভেতরের লুচু বের হয়ে তার সঙ্গে কথা বলতে থাকে। কিবে এখন কি চাইছিস বলতো? রাম বলে দেখ তারা কি সুন্দর বোনের মতো কথা বলছে, এটাই তো আমি চেয়েছিলাম। দুজন মিলে যায়। রাম উঠে বলে সবসময় মনের কথা শুনতে, বাইরের পরিবেশ দেখে সেটার মতো চললে শেষ হয়ে যাবেন। ক্যামেরা তাকে ফোকাসে রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়। বাপরে! তো মুভি কেমন লাগলো কমেন্টে জানিয়ে। মনে হয় অনেক ভালো লেগেছে আপনাদের। বাকি মুভি থেকে যে ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারি সেটা হলো, আমি সবসময় বলি পরিবেশ পরিস্থিতি একটা মানুষের পুরো লাইফ পাল্টে দিতে পারে। তাই সবসময় সাবধান থাকতে হবে যেন পরিবেশ ঘোলাটে না হয়। আপনি যেমন পরিবেশে থাকবেন নিজের ভিতরে তেমন পরিবর্তন আসবে। একজন সাধারণ গ্রামের মানুষ যে গ্রামে থাকে, সে তার ওয়াইফকে যেভাবে দেখতো, সেই মানুষটাই যদি শহরে গিয়ে 2 মাস থাকে, দেখবেন তার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। বুকে স্টাইলিশ মডার্ন ড্রেস কিনে দিচ্ছে, আদর করার রাস্তা পাল্টে গেছে। আবার উল্টোও হয়, অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়। এই সব কিছু হয় পরিবেশের কারণে।
বাচ্চা হোক বা বুড়ো, সবাই পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করেই পরিবর্তন হয়। যদিও এটা আমাদের হাতে থাকে না, তারপরে যতটা পারেন পরিবেশ সামাল দেওয়ার মতো সাহস বা হুঁশে রাখে নিজেকে। আজ আপনার সময় খারাপ যাচ্ছে, এটা খারাপ পরিবেশ। এই সময় আপনি নিজেকে কিভাবে ট্রিট করছেন এটার উপর নির্ভর করবে ভালো সময় এলে আপনি কেমন থাকবেন। আবার আপনার খুব কাছের কেউ আনএক্সপেক্টেড কিছু করলো, এমন কিছু করলো যা আপনি কখনো কল্পনাও করেননি। যদি সেটা আপনাকে হার্ট করে, তাহলে এখানেও আপনাকে তার পরিবেশ পরিস্থিতির কথা ভেবে রিয়াকশন দেওয়া উচিত। কেউ আপনার কাছে টাকা চাইলো, দিবেন কি দিবেন না সেটা ভিন্ন ব্যাপার, বাট তার পরিস্থিতির কথা যদি আপনি ভাবেন, হতে পারে আসলেই তার প্রয়োজন। সো পরিবেশ পরিস্থিতি বুঝে বলা বা করা বুদ্ধিমানের কাজ। ওপরওয়ালা আমাদের সবাইকে পরিবেশ পরিস্থিতি বুঝে কাজ করা তৌফিক। ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাপসের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনি এই মুভিটা দেখতে পারবেন। সঙ্গে আমার ফেসবুক আইডির লিঙ্ক কোথাও না কোথাও পেয়ে যাবেন, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।